নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালের ব্লগে তো আপনারা দেখতেই পেলেন যে আমার গ্যাসটা নেই। আজকের দিনটা নিয়ে তার তৃতীয়তম দিন চলছে এবং গ্যাস আস্তে আস্তে প্রায় 4-5 দিন সময় লেগে যাবে। আগামীকালও পেতে পারি অথবা আর একটা দিনও দেরি হতে পারে। তো তাই সমস্ত কিছু রান্নাবান্না আমাকে ইন্ডাকশানেই করতে হচ্ছে। আর এই তো সকাল সকাল উঠে প্রথমেই চা বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডের জন্য প্রথমে 1 কাপ চিনি ছাড়া চা করে নিচ্ছি, তারপরে আমার আর সোনার জন্য চিনি দিয়ে আর একবার ফুটিয়ে নেব। সত্যি কথা বলতে কি, সপ্তাহে 7টা দিনের মধ্যে হয়তো একটা দিন আমাদের অনুকূলে চলে, অর্থাৎ আমরা যেমনটা চাই তেমনি হয়তো হয়, অথবা কাজগুলো আমাদের ইচ্ছে অনুযায়ী হয়। বাকি যে 6টা দিন পড়ে থাকে সেটা আমাদের প্রতিকূলেই চলে। আমরা যেমনটা চাই তেমনি হয় না। অনেক অসুবিধার মধ্যে আমাদের সমস্ত কাজ ম্যানেজ করে নিতে হয়। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সংসারের যে কোনো খুঁটিনাটি বিষয় হোক বা বাচ্চার কাছ থেকে হোক, অথবা যে কোনো সিচুয়েশান থেকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আজকের দিনটাও আমার কাছে সেরকমই একটা দিন। যেমন প্রথমত সোনার স্কুল আছে, তার সঙ্গে গ্যাস শেষ এবং এরই সঙ্গে আবার বাড়িতে মিস্ত্রি দাদারাও কাজ করছে। তো সমস্ত কিছু আমাকে এরই মধ্যে ম্যানেজ করে নিতে হবে। সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে মানিয়ে চলার নামই হচ্ছে জীবন, তাই না? তো আমাদের প্রতিটা দিনই আমরা এরকমভাবে ম্যানেজ করতে থাকি। তার মধ্যে কোনো একটা দিন হঠাৎভাবে হয়তো এরকম হয়ে যায়, আমরা যেমনটা চাই তেমনি হয়ে যায় বা সময়ের আগেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। বাকি দিনগুলো তো আমাদের সমস্ত কিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না? সকালবেলা চা খেয়ে নিয়ে সোনাকে একটু পড়াতে বসিয়েছিলাম, আর তারপরেই তো সে স্কুলে যাবে বলে তার সমস্ত কিছু একটু গোছগাছ করে সামনে এগিয়ে দিচ্ছি। রুটিন অনুযায়ী সে গুছিয়ে নেবে। তবে আজকে তার ওয়ার্ক এডুকেশনের কাজ আছে, তাই আজকে স্কুল থেকে কিছু একটা শেখাবে, তাই সমস্ত কিছু তো কিনে দিয়েছি। আর এই বক্সটার মধ্যে করে তাকে সব জিনিস দিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও 2-1টি জিনিস তার হারিয়ে গেছে। ক্লাস থেকে কেউ হয়তো দুষ্টুমি করে নিয়ে নিয়েছে, কখন যে নিয়েছে সে সেটা টেরও পায়নি, তাই গুছিয়ে আবার দিয়ে দিলাম। এর আগের বছরটাতে দেখেছি যে স্যার স্কুল থেকে বলে দিতেন এবং কি হবে না হবে বাড়ি থেকেই বাচ্চাদের তৈরি করে নিয়ে যেতে হতো। এতে একটা সুবিধে হলো, কিছু অসুবিধাও হতো, যে বাচ্চারা হয়তো নিজে থেকে কিছু সেরকম শিখতে পারতো না। বাড়িতে গার্ডিয়ানসরা যেমন আমরা বাবা মারাই হয়তো করে দিতাম। কিন্তু এখন যে আমার স্কুলে শেখাচ্ছে তাতে একটা সুবিধে, যে যেমনই পারুক তবু নিজে তো কিছু করতে পারবে, তাই না? আর এই তো তাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গতকালে যে ভাতটা করেছিলাম তার কিছুটা পড়ে আছে, এটাই একটু জল দিয়ে গরম করে দিচ্ছি। তো এটা খেয়েই সোনা স্কুলে যাবে। আর একটু ডালও পড়ে আছে, তো ওটাও গরম করে দেবো। আর আমাদের সকালে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করে নিলাম। টমেটো, আলু, কাঁচা লঙ্কা, তেল সমস্ত কিছু দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। তো ওটা তো হয়ে গেছে, এবার ভাতটা গরম করে নিচ্ছি। আর তারপরে একটু পাঁপড়ও ভেজে দেবো, কারণ ডাল আর পাঁপড় ভাজা হলে সোনার আর কিছু লাগবে না, এটাই সে সোনামুখ করে খেয়ে নেবে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কিছু গরম করে নিয়েছি। আর এখানে হাজব্যান্ডকে এখন মুড়ি আর তরকারি দিয়ে খেতে দিয়ে দেবো। চলুন এখানে একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে মুড়ির সঙ্গে তরকারি দিয়ে যে খাওয়া যায়, এটা কিন্তু বিয়ের আগে আমি কখনো জানতাম না, জানেন তো। যা কিছু এখানে এসেই শিখেছি। আর এই 14 বছরের জীবনযাত্রায় এটা আমার সঙ্গে এখন খুব ভালোভাবে মিশে গেছে এবং এটা খেতে বেশ ভালোও লাগে। কিন্তু আমার বাপের বাড়িরা যেহেতু বাঙাল, তারা এইসব মুড়ি তরকারি দিয়ে খাওয়াটা ঠিক বুঝতেন না। যাই হোক, এটা খেতে বেশ ভালোই লাগে। তবে আমি এর সঙ্গে একটু অ্যাড করেছি চানাচুর দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম। তো তারপরে সোনাকে খাইয়ে নিয়ে তাকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আমার টিফিনটা করব। আর এই তো হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে তারপরে আমি এখানে ডালটাও গরম করতে বসিয়ে দিলাম। এই ডালটাও গতকালেরই, আর শীতকাল বলে এমনিও ভালো আছে। তো ঠান্ডা ডাল, ঠান্ডা ভাত এসব সোনা একেবারেই খেতে পারে না, তো সেই জন্য আবার একবার গরম করে নিলাম। আর এই যে তেলটা, এটাতে গতকাল রাতেও পাঁপড় ভেজেছিলাম। তো আমি ভাবলাম কি জানি ভাজা যাবে কি না, হয়তো ছিটকে চারিদিকে ছড়িয়ে যাবে। তো হাজব্যান্ডই এটাতে ভেজেছিল, তা ও এই পদ্ধতিটা আমাকে শিখিয়ে দিল, কারণ সেরকম করা আমার কাছে নেই, ইন্ডাকশানে করা যাবে এরকম। তো সেই জন্য এইভাবে পাঁপড়টা ভেজে নিলাম, আর খুব সুন্দরভাবে দেখুন ভাজাও হয়ে গেছে।
আসলে ইন্ডাকশানে রান্না করলে কি হয়, যতক্ষণ আমি এখানে রান্না করব ততক্ষণ এর সামনেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হয় আমার কাছে সবথেকে বেশি অসুবিধাজনক। তবে যারা এটাতে রান্না করতে করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আবার এটা অনেক একটা সুবিধাজনক জিনিস। আর আমি না ইন্ডাকশানে রান্না করার জন্য একটা মাত্র ফ্রাইং প্যান কিনেছিলাম, কিন্তু তখন আমি আমার কাজের কথা চিন্তা করে একটা বড় সড়ো ফ্রাইং প্যান কিনেছিলাম। তো হাজব্যান্ড যখন বলেছিল এটা ছোটো মতো নিলে বেশ ভালোই হতো, কিন্তু আমি যখন কিনেছিলাম ভাবলাম এটাতে সরু চাকলি বা পাটিসাপটা বা ওই জাতীয় কোনো জিনিসগুলো করলে বেশ সুবিধা হবে, তাই বড় সড়ো ধরনের একটা ফ্রাইং প্যান নিয়েছি। আর সেটা এখন সেভাবে কাজে আসে না। হ্যাঁ, রুটি পরোটা এসব করতে গেলে কিন্তু বেশ সুবিধাজনক হয়। তো যাই হোক, এইভাবেই তো আর একটা দিন চালিয়ে দিতে পারলেই ব্যাস হয়ে যাবে। গতকাল আমার এক বোন প্রীতি আমাকে বলেছিল যে আমি দুধ চাটা কীভাবে তৈরি করি সেটা শেয়ার করার জন্য। তো চলো, দেখলাম এটার মধ্যে সম্পূর্ণটাই দেওয়া আছে, তাই তোমার সঙ্গে শেয়ার করে দিই। আমি দুধ চা বানানোর জন্য 1 কাপ যদি দুধ নিই তাহলে 1 কাপ জল নিই। তো এই কোয়ান্টিটি অনুযায়ী করলে চাটা কিন্তু বেশ সুন্দর খেতে লাগে। তো ওই তো বসিয়ে দিলাম। তার মধ্যে সোনা খাওয়া দাওয়া সেরে নিয়েছিল, কিন্তু তখন যে সোয়েটারটাও পরেনি আর জামা কাপড়টাও সুন্দরভাবে একটু গুছিয়ে দেওয়া হয়নি। তো এই খাওয়া দাওয়া সেরে নিল। তার মধ্যে তাকে এখন এই যে মাথাটা সুন্দর করে আঁচড়ে দেবো, একটু ক্রিমও মাখিয়ে দেবো, আর তার সঙ্গে এখন সোয়েটারটা পরিয়ে দিচ্ছি কারণ বাইরে বেশ ঠান্ডা আছে। আর এই তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি রেড লেভেলের চাটা ইউজ করি, এটা 3 চামচ মতো দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর তারপরে সবশেষে চিনিটা অ্যাড করব। তবে এখানে যদি দুধের পরিমাণটা একটু কম থাকে তাহলে অনেক সময় আমরা আদা চা খাই না, তাহলে একটু আদা দিয়ে দিলেও সেই দুধের ঘনত্বটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর শীতকালে তো আমরা অনেক সময় আদা দেওয়া চা খাই, এতে গলাটাও বেশ ভালো লাগে, তাই না? তো এটা কিন্তু আপনারা করতে পারেন। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চা হয়ে গেল। তার মধ্যে সোনাকেও একটু কিটোটা পরিয়ে দিলাম। হয়েছে, কথা বলা হয়েছে। রানাকে বলে দিও, বুঝেছো? তাহলে ওদের বাড়িতে রাখবে, নাহলে ওই এক জায়গায় রাখতে গিয়ে আবার ঝামেলা করবে কিছু না কিছু। চলো চলো, টাটা টাটা। কেন? আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে। সোনাকে স্কুলের জন্য একটু এগিয়ে দিয়ে আসলাম। তো এরপর মিস্ত্রি দাদাদের চা দিয়ে দেবো, তার সঙ্গে হাজব্যান্ডকেও দেবো, আর তাদের দেওয়ার পর যেটুকু পড়ে থাকবে সেটা আমি নিয়ে নেব। সোনা স্কুলে যাওয়ার সময় ওর বাবার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিল সেটা হলো আগামীকাল থেকে তার ইচ্ছে সে স্কুলে সাইকেল নিয়ে যাবে। তো সেটা আমি বলে দিলাম যে স্কুলে সাইকেল রাখলে না খুবই অসুবিধে হয়, তাই স্কুলে না রেখে তার কাছাকাছি একটা বাড়িতে রাখলে অনেক সুবিধে হবে। তো এই তো তারপরে মিস্ত্রি দাদাদের এখন চা দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, তাই তাকে বললাম আমি আর ঘুরে ওদিকটা দিয়ে গেলাম না, এখান থেকেই দিয়ে দিলাম। তো চলুন, এরপর আমি আমার নিজের টিফিনটাও করে নেব, কারণ দেখতে দেখতে বেলা প্রায় 10:30 বেজে গেছে। তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো কিছুটা মুড়ি নিলাম আর একটু তরকারিও পড়েছিল, আর তার সঙ্গে এই তো চানাচুর দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এটাই হলো আজকে সকালের আমার ব্রেকফাস্ট। এই পর্যন্ত ছিল তো সকালের গল্প। এখনও তো দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু পড়েই আছে, তারপরে স্নান পুজো। তো চলুন, এসব তো চলতেই থাকবে। তার আগে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই। তবে যাই রান্না করি না কেন শর্টকাটেই সেরে নেব। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।